সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি জুবেদা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের একটা দ্বাদশ শ্রেণীর ক্লাস নিব। আমাদের তার আগে একটু কথা বলি, এখন যে যুদ্ধ চলতেছে, আমাদের যে মহামারী করোনা, এই অবস্থা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস অনলাইন ক্লাস নিব। আমাদের আজকের বিষয় হচ্ছে আধুনিক বিশ্বের ইতিহাস। এটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র, আধুনিক বিশ্বের ইতিহাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্সাই চুক্তি। 1919 সালের যে চুক্তিটা 1919 সালের 28শে জুন স্বাক্ষরিত হয়েছিল। ছাত্রছাত্রীরা তোমরা এখান থেকে যা যা শিখতে পারবে, শিখন ফলটা হচ্ছে যে ওরা ভার্সাই সন্ধির প্রেক্ষাপট বলতে পারবে, ভার্সাই সন্ধির প্রধান ধারাসমূহ বর্ণনা করতে পারবে এবং ভার্সাই সন্ধির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আমি এর আগে একটু বলি, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার তৃতীয় অধ্যায়ে, এটা তোমাদের হচ্ছে এটা তোমার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এটা আমাদের তোমার প্রথম বিশ্বযুদ্ধের পরে যেটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিটা হচ্ছে আমাদের ভার্সাই চুক্তি। এটা প্রথম বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল। মিত্রশক্তি এবং অক্ষশক্তি, মিত্রশক্তির চুক্তিটা দুই পক্ষে মিলে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি আজকে আমরা দেখবো যে কি এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে, তোমাদের ইতিহাস পত্রের তৃতীয় অধ্যায়ে এটা এই চ্যাপ্টারটা আমাদের আছে। তো চলো আমরা দেখি ভার্সাই চুক্তিটা কি। প্রথমে দেখব ভার্সাই চুক্তিটা কি। ভার্সাই চুক্তি অথবা ভার্সাই সন্ধি। আচ্ছা, ভার্সাই সন্ধিটা কি দেখো। ভার্সাই সন্ধি হচ্ছে পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী একটি শান্তি চুক্তি। পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী একটি শান্তি চুক্তি। এটা আলোড়ন সৃষ্টিকারী বিতর্কিত, এই চুক্তিকে বিতর্কিত বলা হয়। এটা বিতর্কিত চুক্তি। 1918 খ্রিস্টাব্দে উড-উলসনের 14 দফার উপর ভিত্তি করে, উড-উলসন কতগুলো তার বিখ্যাত 14 দফা নীতিতে ভিত্তি করে উড-উলসন কতগুলো তার বিখ্যাত 14 দফার নীতি ছিল, যে নীতিগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে উড-উলসনের 14 দফার উপর মেনে নিয়ে কিন্তু যুদ্ধে আত্মসমর্পণ করেছিল। তাই এই 14 দফাগুলো, এই উড-উলসনের 14 দফার ভিত্তি করে কিন্তু এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তিগুলোর ভিত্তির উপর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে এই যুদ্ধের উপর ভিত্তি করে জার্মানির আত্মসমর্পণের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। উদ্বোধন করেছিলেন উনি ছিলেন আমেরিকার একজন প্রেসিডেন্ট। অথবা বিজয়ী এবং বিজিত রাষ্ট্রসমূহের প্রধানরা যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও মীমাংসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই নগরীতে মিলিত হয়। যে জায়গাটায় মিলিত হয়েছে সেটার নাম হচ্ছে দি হল অফ মিরর। মিলিত হয়ে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন যে সন্ধি স্থাপন করেন পৃথিবীর ইতিহাসে, তাই ভার্সাই সন্ধি নামে পরিচিত। মূলত এই সন্ধি ছিল একটি চাপানো সন্ধি। আমরা পরে যখন সন্ধির ধারাগুলি পড়বো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো সন্ধিটা কি একতরফা ছিল নাকি চাপানো ছিল, নাকি এটা অনেকগুলো নাম। কেউ বলে চাপানো সন্ধি, কেউ বলে জবরদস্তিমূলক সন্ধি, কেউ বলে কি মৃত্যু সন্ধিকে কোণঠাসা করার জন্য একচেটিয়াভাবে জার্মানিকে দায়ী করে জার্মানির উপর চাপানো, সেজন্য চাপানো সন্ধি বলা হয়। তাই এখানে প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য একচেটিয়াভাবে জার্মানিকে দায়ী করে। কোনো যুদ্ধ কখনো একজন দ্বারা সৃষ্টি হয় না, তথাপি যদিও কারণ থাকে, কোনো সুনির্দিষ্ট কারণ থাকে, তবে কিন্তু এখানে একচেটিয়াভাবে প্রথম বিশ্ব যুদ্ধের জন্য একচেটিয়াভাবে জার্মানিকে দায়ী করে এবং এই সন্ধি জার্মানির উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে জার্মান জাতি। কারণ জার্মানকে সবাই জার্মান একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউরোপের মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে জার্মান। জার্মানকে সবাই ভয় পেত, কারণ জার্মান এবং ফ্রান্সের অবস্থান হচ্ছে পাশাপাশি। ফ্রান্স সবসময় জার্মানকে ভয় পেত, যার কারণে জার্মান যাতে 1837 সালের যুদ্ধ ছিল, সেই যুদ্ধ কিন্তু ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়েছিল। এখন ভবিষ্যৎ সবসময় জনসংখ্যা বলো, ভৌগোলিক তাদের জার্মানির ভৌগোলিক অবস্থান বা জনসংখ্যা দিক দিয়ে অথবা আয়তন দিক দিয়ে জার্মানি ছিল অনেক বড় একটা রাষ্ট্র, যার কারণে ফ্রান্স সবসময় জার্মানকে ভয় পেত। ভবিষ্যতে যাতে জার্মান শক্তিশালী উঠতে না পারে সেই জন্য জার্মানকে দুর্বল রাখার ব্যবস্থা এই সন্ধির মাধ্যমে করা হয়। সামরিক হ্রাস, অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি, জার্মানির সামরিক হ্রাস, জার্মানি অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো কেড়ে নেওয়া সবকিছু এই সন্ধির মধ্যে ছিল। যে ভয়ে ইউরোপীয় শক্তিসমূহ জার্মানকে এই সন্ধির মাধ্যমে দুর্বল করে রেখেছিল, সেই ভয় থেকে ইউরোপে রেহাই পায়নি। পরবর্তী সময়ে জার্মানি চাপানো শক্তি সত্ত্ব ভেঙে চাপানো সন্ধির শক্ত ভেঙে শক্তি সঞ্চয় করতে থাকে। জার্মানির মাধ্যমে সবাই যেন বলে জার্মানির মাধ্যমে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি দেয়, বলে ভার্সাই সন্ধির ধারার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকায়িত ছিল।
আমরা যখন ব্যাখ্যা পড়বো, যখন ধারাগুলো দেখবো, একটা আলোচনা করবো, তখন কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো আসলে কি এটা কি চাপানো হয়েছিল, এটার মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লোকে দিয়েছিল কিনা, বা এই চুক্তির জন্য, এই সন্ধির জন্য কি বিশ্বযুদ্ধ কতখানি দায়ী ছিল। তাহলে আমরা এখন যাব প্রেক্ষাপট দেখতে। আচ্ছা চলো আমরা প্রেক্ষাপটটা দেখি। ভার্সাই শক্তির সন্ধি। ভার্সাই শক্তির প্রেক্ষাপট 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। বলতে গেলে 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্ত হয় বা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে জার্মান নেতৃত্বাধীন ত্রিশক্তি চুক্তি প্রণীত হয় এবং ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার নেতৃত্বাধীন ত্রিশক্তি আতাত বিজয় হয়। এখানে দুটো জিনিস তোমরা বই খুলে দেখবে, ত্রিশক্তি চুক্তি একটা আছে আর ত্রিশক্তি আতাত, তোমাদের ছোট প্রশ্ন হিসাবে অনেক সময় আসে। তাহলে এখানে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাত, জার্মান ছিল হচ্ছে ত্রিশক্তি চুক্তি আর ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ছিল ত্রিশক্তি আতাত। তো ত্রিশক্তি আতাত এখানে বিজয় হয়। এই বিজয়ী এবং বিজয়ী জোটের মধ্যে নেতৃবৃন্দ 1919 খ্রিস্টাব্দের 28 জুন ফ্রান্সের ভার্সাই নগরীতে মিলিত হন। এই সম্মেলনে মোট 32টি দেশের 1000 প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিবর্গের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, তোমাদের আগেই বলেছি, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেন্সো ও ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অরল্যান্ডোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকৃতপক্ষে সম্মেলনের সকল প্রধান দায়িত্ব এই প্রধান 4 জনকে উপর হাতেই ন্যস্ত ছিল। এদিকে বলা হয় যে অনেক সময় এখানে একটা প্রশ্ন থাকে, বিগ ফোর কাদেরকে বলা হয়, বিগ ফোর কারা, ভার্সাই বিগ ফোর কাদের করা, এই 4 জনকে কিন্তু বিগ ফোর বলা হয়। এটাই হচ্ছে এই প্রধান 4 জন। এটাই কিন্তু ওনারাই কিন্তু এই চুক্তিটার বা এই সন্ধিটার প্রতি গতিবোধ সবকিছু ওরাই কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কি ছিল, আমরা এই প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্লিমেন্সো, ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অরল্যান্ডোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকৃতপক্ষে সম্মেলনের সকল দায়িত্ব এই প্রধান 4 জন হাতেই ন্যস্ত ছিল। ভিয়েনা কংগ্রেসে যার প্রথম আলোচনার জেরো ভূমিকা গ্রহণ করেছিলেন, প্যারিস সম্মেলনে সেরও ভূমিকা গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। যুদ্ধ চলাকালে 8 জানুয়ারি প্রেসিডেন্ট উড্রো উইলসন কংগ্রেসে ভাষণকালে শান্তি স্থাপনের জন্য প্রেসিডেন্ট উড্রো উইলসন তার দেশে কংগ্রেসে ভাষণ চলাকালে তার বিখ্যাত যৌথসভা পেশ করেছিলেন, যা ইতিহাসে উইলসনের যৌথসভা নামে প্রসিদ্ধ। তোমরা একটু তোমাদের এই সন্ধিটা বোঝার জন্য বা উইলসনের যৌথসভার কতটুকু সংগতি আছে আমি যদি তিনি, কিন্তু এটা একটু যৌথসভাগুলো পড়লে আর তোমার একটু ক্লিয়ার হবে। এই যৌথসভার ভিত্তি করে কিন্তু জার্মানি যুদ্ধবিরতির আবেদন করে প্রথম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে এই উইলসনের যৌথসভার ভিত্তি করে কিন্তু জার্মানি এই যুদ্ধবিরতির জন্য আবেদন করে এবং এই যুদ্ধে মূলত এই যৌথসভার ভিত্তি করে কিন্তু এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে এটাকে আমরা দেখবো যে এই যৌথসভার ভিত্তি করেই কিন্তু এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। যেহেতু আমি তোমাদের প্রশ্নের মধ্যে ভাষা চুক্তির ধারা এবং ভাষা চুক্তির প্রেক্ষাপটটা বলা হচ্ছে, সেজন্য আমি আজকে এদিকে যাব না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে উইলসনের যৌথসভাগুলোর সাথে এটা তুলনামূলক আলোচনা করব। তাহলে এখন দেখো আমরা এরপর গেবো তাহলে কীভাবে হয়। তাহলে কথা হচ্ছে যে এই চুক্তিটা সংগঠিত হচ্ছে 1919 সালে 28 জুন। তাহলে এখন আমরা যাই ধারাগুলি। এই ধারাগুলি কী ছিল? ভার্সাই সন্ধির প্রধান ধারা। সম্মেলনে বড় কর্তার প্রথম বিশ্বযুদ্ধের জন্য এককভাবে জার্মানিকে দায়ী করে। যুদ্ধে যাবতীয় ক্ষতিপূরণ সহ ভবিষ্যতে জার্মানি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সামরিক শক্তি হ্রাস সহ গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল জার্মানির কাছ থেকে কেড়ে নেওয়ার ব্যবস্থা রেখে সন্ধি তৈরি করা হয়। দেখো ওরা কি করেছে, ওরা করেছে কি, ভবিষ্যতে জার্মান, যাতে তোমাকে আমি আগে বলছিলাম জার্মান ইউরোপের সবচেয়ে শক্তিধর বৃহৎ এবং শক্তিধর রাষ্ট্র ছিল জার্মান, এবং জার্মান যাতে ওরা চাইছিল যে কোনোভাবেই যে কোনো মূল্যে জার্মানকে দাবিয়ে রাখা, জার্মান যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, জার্মান শক্তি হ্রাস করা, জার্মান শক্তি হ্রাস করে জার্মান কখনো সেটা যুদ্ধ করতে পারবে না। সেই জন্য জার্মানি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য সামরিক শক্তি হ্রাস সহ গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চলগুলো জার্মানির কাছ থেকে কেড়ে নেওয়ার ব্যবস্থা রেখে সন্ধি তৈরি করা হয়। জার্মান প্রতিনিধিদের বন্দী অবস্থায় সম্মেলন কক্ষে আনা হয়। জার্মান প্রতিনিধিদের দেখো বন্দী অবস্থায়, কিন্তু কখনো কোথাও নাই যে বন্দী অবস্থায় কাউকে সম্মেলনে বা কোনো সন্ধি চুক্তিতে আনতে হবে, কিন্তু ওরা এনেছে। বন্দী অবস্থায় সম্মেলনকে আনা হয়। জার্মানির পক্ষে অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করেন ডক্টর হেরসান মুরাদ ও ডক্টর জোহান্স বেল। ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি এবং আমেরিকা সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন। এটা ছিল 200 পৃষ্ঠার এই চুক্তিতে 439টি ধারা, 15টি খণ্ডে এবং 40টি অনুচ্ছেদ ছিল। চাপিয়ে দেওয়া এই সন্ধি পৃথিবীর অন্যতম বিতর্কিত এবং ত্রুটিপূর্ণ সন্ধি হিসেবে মনে করা হয়। অনেকেই মনে করে এটা চাপিয়ে দেওয়া সন্ধি এবং পৃথিবীর, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জার্মান যারা চুক্তিটা করবে
তাদেরকে বন্দী অবস্থায় কিন্তু সম্মেলন কক্ষে আনা হয় এবং তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা কথা, আমরা জানি যে কোনো চুক্তি বা সন্ধি করতে হলে কি আলাপ আলোচনা করতে হয় দুই পক্ষের মধ্যে, তারপরে আলাপ আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত উপনীত হয়। কিন্তু এখানে জার্মানকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, জার্মানকে একতরফাভাবে ওদেরকে আনা হয় এবং ওদের একতরফাভাবে ওদের জাস্ট ওটাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। তাহলে ওরা কোনো কথা বলা বা চুক্তি কি হয়েছে, কোথায় কতটা ধারা কি ছিল কিছু ওরা দেখতে পায়নি। ওদেরকে উপর এগুলো ওরা যে মিত্রশক্তি যে ওদের মতো করে ওরা ওদের শুধু ওর থেকে চুক্তিটা স্বাক্ষর নিয়েছিল। তাই আমরা দেখবো এই জন্য বলা যে চাপিয়ে দেওয়া এই সন্ধি পৃথিবীর মতো বিতর্কিত এবং ত্রুটিপূর্ণ সন্ধি হিসেবে মনে করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী জোট ত্রিশক্তি আতাতের প্রধান ত্রিশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন ভার্সাই ধারণা রচনা করে। তারা ভার্সাই কারা রচনা করছে? ত্রিশক্তি আতাত যারা কে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন। তাহলে 1928 জুন স্বাক্ষরিত এখানে 5টি ধারা ছিল। প্রথম ধারা ছিল ভৌগোলিক বা রাষ্ট্রীয় পুনর্গঠন সংক্রান্ত শর্তাবলী 1। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক বা ক্ষতিপূরণ শর্তাবলী সংক্রান্ত শর্তাবলী। 3 সামরিক শর্তাবলী, 4 হচ্ছে রাজনৈতিক শর্তাবলী, 5 হচ্ছে আইন সংক্রান্ত শর্তাবলী। আমরা একটা একটা শর্তাবলীগুলি দেখব, কারণ তোমাদের এটা প্রেরণ প্রশ্ন হচ্ছে কি সামরিক শর্তাবলী। প্রথমে আমরা দেখবো রাষ্ট্রীয় বা পুনর্গঠন, ভৌগোলিক বা রাষ্ট্রীয় পুনর্গঠন সংক্রান্ত শর্তাবলী। এখানে দেখো প্রথমে হচ্ছে আমরা দেখি প্রথমেই ভৌগোলিক বা রাষ্ট্রীয় পুনর্গঠন সংক্রান্ত। এখানে দেখো ভৌগোলিক বা রাষ্ট্রীয় পুনর্গঠন শর্তাবলী। প্রথম হচ্ছে এক হচ্ছে ঐতিহাসিক ন্যায় বিচার অনুযায়ী জার্মানি তার আলসেস ও লোরেল প্রদেশ ফ্রান্সকে ফিরিয়ে দিবে। তাহলে এখন আলসাস এবং লোরেল প্রদেশটা জার্মানি, ওরা কাকে দিবে? ওরা ফ্রান্সকে ফিরিয়ে দিবে। 2 বেলজিয়ামকে ইউপেন মরিনসেট মেমলেডি নামক জেলাগুলো জার্মানি ছেড়ে দিবে। মেলমেডি হবে, মেলমেডি নামক জেলাগুলো জার্মানি ছেড়ে দিবে। 3 ডেনমার্ককে স্লেজভিক প্রদেশ জার্মানি ফিরিয়ে দিবে। তাহলে এগুলো কিন্তু সমস্ত জায়গাগুলো ফ্রান্স জার্মানি, কিন্তু জার্মানি এগুলো সবাই কিন্তু জার্মানি জায়গাগুলো সবাই কিন্তু ভাগবাটা করে জার্মান থেকে নিয়ে নিচ্ছে বা জার্মান ওদিকে দিয়ে দিতে বাধ্য। তা ডেনমার্কের স্লেজভিক প্রদেশ জার্মানি ফিরিয়ে দিবে। 4 মেমের অঞ্চল লিথুয়ানিয়ার কাছে জার্মানি হস্তান্তর করবে। 5 অস্ট্রিয়ার সাম্রাজ্য ভেঙে চেকোস্লোভাকিয়া এবং যুগোস্লাভিয়া দুই প্রজাতন্ত্রের সৃষ্টি হবে। 6 ঐতিহাসিক ন্যায় বিচার অনুযায়ী স্বাধীন সার্বভৌম পোল্যান্ড রাষ্ট্র স্থাপিত হবে এবং স্বাধীন পোল্যান্ড যাতে সমুদ্রের সাথে যুক্ত হতে পারে সেই জন্য জার্মানির মধ্য দিয়ে একটি যোগাযোগের রাস্তা, যেটাকে বলা হয় করিডোর, আমরা যেটা বলছি করিডোর, যা পোল্যান্ডকে জার্মানি ছেড়ে দিবে। আচ্ছা, জার্মানিকে ছেড়ে দেয়। 7 জার্মানি ডানজিং বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে ঘোষণা করা হয় এবং এই বন্দরকে জাতিপুঞ্জে অতর্কিতে রাখা হয়। এর জন্য জার্মানির নিজস্ব, আমার যে নিজস্ব বন্দর যে আমি অন্যকে দিয়ে ফেলি এবং আমার দেশের বন্দর আমি কি করবো? আন্তর্জাতিকভাবে বন্দর হিসেবে ঘোষণা করবো। এই বন্দর কাদের তত্ত্বাবধান থাকবে? এটা থাকবে জাতিপুঞ্জের তত্ত্বাবধানে এই বন্দরটা থাকবে। তা দেখো প্রথম হচ্ছে কি ওদের এই যে বিচারটা করলো, প্রথম হচ্ছে জার্মানির আলসলোর প্রদেশ ফিরিয়ে দিবে ফ্রান্সকে, বা বেলজিয়ামে দিয়ে ইউপেন মার্নসেন বা মেডি নামক জেলাগুলো, ডেনমার্কে দিবে স্লেজিক মেমের অঞ্চল লিথুয়ানিয়ার কাছে জার্মানি হস্তান্তর করবে। অস্ট্রিয়ার সাম্রাজ্য ভেঙে দুইটা রাষ্ট্র হবে, একটা হচ্ছে চেকোস্লোভাকিয়া, একটা হচ্ছে যুগোস্লাভিয়া নামে দুটি প্রজাতন্ত্রের সৃষ্টি হবে। ঐতিহাসিক ন্যায় বিচারে স্বাধীন সার্বভৌম পোল্যান্ড রাষ্ট্র স্থাপিত হবে এবং স্বাধীন পোল্যান্ড যাতে সমুদ্রের পথে যেতে পারে সেই জন্য জার্মানির উপর দিয়ে একটা রাস্তা যোগাযোগ সৃষ্টি করবে এবং যেটা হচ্ছে করিডোর নামে পরিচিত, আমি করিডোর বলবো। তারপরে দেখো 8 জার্মানির পূর্ব সীমান্তের প্রদেশ সালিসিয়াকে 3 ভাগ করা হয়। জার্মানির জায়গা আছে যার নাম সাইলেশিয়া, 3 ভাগ, 1 ভাগ জার্মানির সাথে, 1 ভাগ চেকোস্লোভাকিয়া এবং 1 ভাগ পোল্যান্ডের সাথে যুক্ত করা হয়। তাহলে তার এই একটা জায়গাকে 3 ভাগ করবে, একটা হচ্ছে জার্মানির সাথে, একটা হচ্ছে সাইলেশিয়ার সাথে, একটা হচ্ছে চেকোস্লোভাকিয়া, একটা হচ্ছে পোল্যান্ড। তারপর 9 ফ্রান্সের নিরাপত্তা রক্ষার জন্য এই সন্ধিতে বলা হয় রাইনল্যান্ডে 15 বছরের জন্য মৃত্যুশূন্য সৈন্য অবস্থান করে ফ্রান্সকে নিরাপত্তা দিবে। আচ্ছা, খ রাইন নদীর পূর্ব তীরে জার্মান সামরিক ঘাঁটি রাখা যাবে না। এখন কোনো রাইন নদীর পূর্ব তীরে জার্মান সামরিক ঘাঁটি ছিল, এখন কোনো ধরনের সামরিক ঘাঁটি জার্মান রাখতে পারবে না। গ যুদ্ধের সময় জার্মানি ফ্রান্সের কয়লা খনি ধ্বংস করেছে, এই কারণেই জার্মানির কয়লা সমৃদ্ধ সারা রাখাগুলো 15 বছরের জন্য ফ্রান্সকে ছেড়ে দিবে। তাহলে দেখো এখানে আমরা যে ভৌগোলিক রাষ্ট্রীয় পুনর্গঠন সবগুলো কিন্তু জার্মানকে কিছু যোগবা না, সবকিছু জার্মান থেকে ভাগবাটা করে সবাই নিয়ে নিচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি জার্মানির যদি সব এভাবে হয় তাহলে ওদের সার অঞ্চলগুলো দিয়ে দেবে, ওদের কয়লা খনিগুলো সমুদ্র এলাকায় চলে যাচ্ছে, তারপর সালিশে 3 ভাগে ভাগ করা হবে। এখন এই যে জিনিসগুলো তাহলে আমরা দেখছি কি এটা হচ্ছে ভৌগোলিক বা রাষ্ট্রীয় পুনর্গঠন সংক্রান্ত শর্তাবলী। এবার আমরা দেখব অর্থনৈতিক শর্তাবলী। 8টা দেখব, তোমাকে 8টা আছে 10। এই ভৌগোলিক মধ্যে আফ্রিকা এবং দূরপ্রাচ্যে জার্মানির যে উপনিবেশগুলো ছিল সেই দূরপ্রাচ্যের উপনিবেশগুলোর উপর জার্মানির অধিকার লোপ করা হবে এবং জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলো জাপানকে দেওয়া হয়। জার্মানির অন্যান্য উপনিবেশগুলোতে আরও যে উপনিবেশগুলো জার্মানি ছিল সেগুলো ব্রিটেন এবং ফ্রান্সকে ম্যান হিসেবে শাসন করতে দেওয়া হয়। তাহলে
প্রথমে আফ্রিকা এবং দূরপ্রাচ্যগুলো জার্মানির দিকে লোপ করা হয়, আর যেগুলি ছিল বাকি সেগুলো কি করে ব্রিটেন এবং ফ্রান্সকে ম্যান হিসেবে শাসন করতে দেওয়া হয়। এবার আসলে অর্থনৈতিক শর্তাবলী। তাহলে অর্থনৈতিক শর্তাবলীটা কি? অর্থনৈতিক শর্তাবলী হচ্ছে যুদ্ধে ক্ষতিপূরণ তথা অর্থনৈতিক থেকে জার্মানকে দুর্বল করে রাখার জন্য এই সন্ধিতে বলা হয় জার্মানি ও মিত্রদের আক্রমণের ফলে ত্রিশক্তি আতাতভুক্ত দেশগুলোর যে ক্ষতি হয়েছে জার্মান তা পূরণ করতে বাধ্য থাকবে। প্রথম হচ্ছে কি, জার্মানি ও এর মিত্রদের আক্রমণে ত্রিশক্তি আতাতভুক্ত দেশগুলোর যে ক্ষতি হয়েছে জার্মানি তা পূরণ করতে বাধ্য থাকবে। মানে জার্মানি এবং তার মিত্রদের আক্রমণে যে দেশগুলো ক্ষতি হয়েছে, বিজয় রাষ্ট্রগুলো, তাদের ক্ষতিপূরণগুলি জার্মানি পূরণ করবে। রাইন নদীকে আন্তর্জাতিক নদী বলে ঘোষণা, রাইন নদী জার্মানির নদী, সেটাকে আন্তর্জাতিক নদী বলে ঘোষণা করা হয়। জার্মানির বৃহৎ বাণিজ্য পোর্টগুলো ফ্রান্সকে এবং যুদ্ধজাহাজগুলো ইংল্যান্ডকে দিতে হয়। ভার্সাই সন্ধি 234 ধারায় বলা হয় যে মিত্রশক্তির দ্বারা উৎপন্ন শিল্পদ্রব্য বিক্রয়ের জন্য জার্মানির বাজারে মিত্রশক্তিকে অগ্রাধিকার দিতে হবে। নগদ ক্ষতিপূরণ বাবদ 132 বিলিয়ন স্বর্ণ মুদ্রা জার্মানিকে ধার্য করা হয়, যার 52% পাবে ইংল্যান্ড, 22% পাবে ফ্রান্স, 10% পাবে ইতালি এবং বাকি 4% পাবে মিত্রবর্তী দেশগুলো প্রদান করা হবে। সকল জার্মান উপনিবেশ ফ্রান্স, ইংল্যান্ড ও বেলজিয়াম ভাগ করেন। সকল জার্মান উপনিবেশ ফ্রান্স, ইংল্যান্ড ও বেলজিয়াম। আমি ওদেরকে আগে বলা হয়েছিল যে কি ব্রিটেন এবং ফ্রান্সকে কি ওদেরকে জার্মানির অন্যান্য উপনিবেশগুলো ব্রিটেন এবং ফ্রান্স নগদ ক্ষতিপূরণ। তাহলে দেখো আমরা যে 5 নম্বর নগদ ক্ষতিপূরণ 132 বিলিয়ন স্বর্ণ মুদ্রা জার্মানিকে ধার্য করা হয়, যার 52% ইংল্যান্ড, 22% ফ্রান্স, 10% ইতালি এবং বাকি 16% মিত্রবর্তী দেশগুলোকে প্রদান করা হয়। সকল জার্মান উপনিবেশ ফ্রান্স, ইংল্যান্ড ও বেলজিয়াম ভাগ করে নেয়। সকল জার্মান উপনিবেশ, দেখো সকল জার্মান উপনিবেশ ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম ভাগ করে নেয়। তাই এটা ছিল আমাদের অর্থনৈতিক শর্তাবলী। এবার আমরা দেখবো সামরিক শর্তাবলীতে কি বলে। সামরিক শর্তাবলী। জার্মানিকে সামরিক শক্তি দিয়ে পঙ্গু করার ব্যবস্থা করা হয় নিরস্ত্রীকরণ চুক্তি অনুযায়ী। বলা হয় 1. জার্মানির স্থল, জল ও বিমান বাহিনীকে বিলুপ্ত করার ব্যবস্থা করা হয়। খ. জার্মান সেনাপতি মণ্ডলীকে বরখাস্ত করা হয়। গ. জার্মানিতে বাধ্যতামূলক সেনাদলে ভর্তি ও বাধ্যতামূলক সামরিক শিক্ষা বন্ধ করা হয়। আগে জার্মানিতে যে সেনাদলে ভর্তি এবং বাধ্যতামূলক ভর্তি ছিল, বাধ্যতামূলক সামরিক শিক্ষা ছিল, ওদের সেটা বন্ধ করে দেওয়া হয়। 4. ভবিষ্যতে জার্মানিকে সমরাস্ত্র নির্মাণ করতে নিষেধ করে দেওয়া হয় এবং ওরা ঠিক করে দেয় ঠিক জার্মানিতে কি পরিমাণ সমরাস্ত্র জার্মানি রাখতে পারবে, আর বাকিগুলি সবগুলো ধ্বংস করা হয়। তাহলে ভবিষ্যতে জার্মান কি ধরনের সমস্যা রাখবে সেটাও কিন্তু ওরা ভবিষ্যতে আমরা কোনো ধরনের সমরাস্ত্র নির্মাণ করতে না পারে সেটার জন্য ওদেরকে নিষেধ করা হয়। এবং জার্মানি কেবলমাত্র 6টি ছোট যুদ্ধজাহাজ, 3টি ক্রুজার, 4টি ডেস্ট্রয়ার এবং 12টি সাবমেরিন রাখার অধিকার পায়। বাকি সব তার সমরাস্ত্রগুলো সে ধ্বংস করবে, এগুলি সে রাখতে পারবে না। তাই সামরিক শর্তাবলীর মধ্যে কি 4টা। প্রথমত জার্মানির স্থল জল বিলুপ্ত করার ব্যবস্থা করা হয়। 2 নম্বর হচ্ছে জার্মান সেনাপতি মণ্ডলীকে বরখাস্ত করা হয়। 3 নম্বর হচ্ছে জার্মানিতে বাধ্যতামূলক সেনাদলে ভর্তি এবং বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা বন্ধ করা হয়। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে জার্মানিকে সমরাস্ত্র নির্মাণ করতে নিষেধ করা হয় এবং জার্মানি কেবলমাত্র 6টি ছোট যুদ্ধজাহাজ, 3টি ক্রুজার, 4টি ডেস্ট্রয়ার এবং 12টি সাবমেরিন রাখার অধিকার পায়। অর্থাৎ জার্মানি নিজের নিরাপত্তার জন্য কিছু অস্ত্র রেখে বাকি কোনো অস্ত্র তারা রাখতে পারবে না এবং ভবিষ্যতে তারা কোনো সমরাস্ত্র তৈরি করতে পারবে না। এই ধরনের তাদেরকে শর্ত দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত, এটা আমাদের সামরিক শর্তাবলী। তাহলে আমরা এত পর্যন্ত আমরা প্রায় কাছাকাছি ভৌগোলিক শর্তাবলী দেখলাম, অর্থনৈতিক শর্তাবলী দেখলাম, এরপর সামরিক, এরপর হচ্ছে রাজনৈতিক এবং সবশেষে হচ্ছে আমাদের আইনসংগত। চলো আমরা একটু রাজনৈতিক শর্তাবলীটি দেখি। রাজনৈতিক শর্তাবলী। বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য জার্মানিকে দায়ী করা হয় এবং তার জন্য শাস্তির ব্যবস্থা করে জার্মানিকে নিজের পূর্ব সীমান্তে সরিয়ে আনা হয়। 1. তারপর হচ্ছে জার্মানকে রাশিয়ার সাথে স্বাক্ষরিত ব্রেস্ট-লিটভস্ক এই সন্ধির অপরাপর সন্ধির সাথে বাতিল করা হয়। জার্মানির সাথে যতগুলো রাষ্ট্রের সন্ধি স্বাক্ষরিত হয়েছে সমস্ত সন্ধি বাতিল বলে ঘোষণা করা হয়। এটা হচ্ছে মেইন কথা। আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির দ্বারা অস্ট্রিয়ার সাম্রাজ্য হতে চেকোস্লোভাকিয়া ও যুগোস্লাভিয়ার নতুন 2টি প্রান্তের সৃষ্টি করা হয় এবং সে সাথে পোল্যান্ড ও বেলজিয়ামকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখানে 4টা জিনিস। একটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে অস্ট্রিয়ার সাম্রাজ্য থেকে চেকোস্লোভাকিয়া এবং দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, চেকোস্লোভাকিয়া এবং যুগোস্লাভিয়া। আর দুটি নতুন প্রধান সৃষ্টি হয় এবং সে সাথে পোল্যান্ড এবং বেলজিয়ামকে
পোল্যান্ড এবং বেলজিয়ামকে স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়। তাহলে আমরা এখানে বলছে প্রথমে হচ্ছে রাজনীতিগুলির মধ্যে প্রথমে উত্তরকে জার্মানকে দায়ী করা হয়, তার শাস্তি ব্যবস্থাও গ্রহণ করা হয়, জার্মানিকে নিজে সরিয়ে আনা হয়। তারপরে দেখো আইন সংক্রান্ত শর্তাবলী। আমরা আইন সংক্রান্ত শর্তাবলী দেখি। সন্ধি 123 নং ধারায় জার্মান যুদ্ধাপরাধীদের সস্তানের ব্যবস্থা ছিল। জার্মান সম্রাট কাইজারকে আন্তর্জাতিক রীতি লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত করা হয়। সেই সাথে জার্মান নেতৃবৃন্দের আত্মসমর্পণ দাবি করা হয়। কিন্তু হল্যান্ডে পলাতক সম্রাট কাইজারকে মিত্রপক্ষের হস্তে সমর্পণ করতে অসম্মতে তার বিচার করা সম্ভব হয়নি। যুদ্ধের আইনকানুন ভঙ্গের জন্য সামরিক বিচারে এক সপ্তাহে জার্মানিকে অভিযুক্ত করা হলো, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 12 জন জার্মানিকে বিচার করার ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে জার্মান কি হয়েছিল, ওরা সম্রাট কাইজারকে চেয়েছিল ওরা লঙ্ঘন অপরাধে অভিযুক্ত করা, তাকে চেয়েছিল ওকে কি করা, শাস্তি করা, কিন্তু ওদের নেতৃবৃন্দ উনি হল্যান্ড পলাতক ছিলেন এবং মৃত্যু হস্তান্তর করতে না পারে ওনার বিচার করা হয়নি। শেষ পর্যন্ত মাত্র 12 জনকে জার্মানিকে বিচার করার ব্যবস্থা করা হয়। 2. আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সন্ধি বলে শান্তিপূর্ণ আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি এবং বিশান্তি রক্ষার জন্য তাদের সঙ্গে স্থাপন করা হবে। আমরা উলসনের 14 দফায় দেখি যে উনি একটা বিখ্যাত, ওনার যে 14 দফার মধ্যে কিন্তু এটা ছিল, লাস্টে ছিল, কিন্তু ওনার 14 দফার মধ্যে বৃহৎ সকল রাষ্ট্রের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করা হবে। বৃহৎ ও ক্ষুদ্র সকল রাষ্ট্রের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করা হবে। এই উলসনের 14 দফার শেষ দফা অনুযায়ী এখানে একটা বলা হচ্ছে যে নিষ্পত্তি এই শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি এবং বিসন্ধি রক্ষার জন্য জাতিসংঘ স্থাপন করা হবে। এই জন্য একটি আন্তর্জাতিক আদালত গঠন করা হবে। এছাড়া এটার জন্য একটা শ্রমিক শ্রেণীর কল্যাণের জন্য আন্তর্জাতিক শ্রমিক সংগঠন স্থাপন করা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আইন সংক্রান্ত শর্তাবলী। এখন আমরা এই তো আমাদের শর্তালে প্রথম আমরা যে জিনিসগুলো ছিল উলসন 14 দফার কি কি, প্রথম হচ্ছে আমাদের উলসন 14 দফার মধ্যে আমরা কি পাচ্ছিলাম, প্রথম হচ্ছে আমাদের আমরা শর্তাবলীর মধ্যে ভৌগোলিক শর্তাবলী, অর্থনৈতিক শর্তাবলী, সামরিক শর্তাবলী এবং আইন সংক্রান্ত শর্তাবলী। আমাদের শর্তাবলী শেষ। এখন আমাদের গুরুত্বটা কি ছিল বা আন্তর্জাতিক শর্তাবলীর তাৎপর্য অথবা গুরুত্ব, ঠিক আছে। দেখি এই সন্ধি কিছু বলা যায়, এই সন্ধি তাৎক্ষণিকভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিল এবং সন্ধির সামরিক ত্রুটিগুলো দূর করার জন্য আন্তর্জাতিকভাবে এই সন্ধি তাৎক্ষণিকভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিল। সন্ধি সামরিক ত্রুটিগুলো তাৎক্ষণিকভাবে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং যুদ্ধের পরিসমাপ্তিতে একটা শান্তি প্রতিষ্ঠা করেছিল। সন্ধি সামরিক ত্রুটি দূর করার জন্য লিগ অফ নেশন একটি আন্তর্জাতিক সংগঠনের জন্ম হয়েছিল। আমরা আগে বলছি এই সন্ধির ভিত্তি করে কিন্তু লিগ অফ নেশন স্থাপন করা হয়েছিল, যেটা হয়েছিল 1920 সালে লিগ অফ নেশন। পক্ষপাত দুষ্ট হলেও নিরস্ত্রীকরণের ধারণা ভার্সনের একটি গুরুত্বপূর্ণ দিক, যে নিরস্ত্রীকরণের ধারণা এসেছে সেটা কিন্তু ভাষাটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এই সন্ধি সুদূর প্রসারের ফলে বলা যায় যে ভাষা সন্ধির মধ্যে বিশ্বযুদ্ধ নিহিত ছিল, কারণ এই সন্ধির মাধ্যমে ইউরোপীয় রাজনীতির চেহারা পরিবর্তন হয়ে যায়, ইউরোপীয় সংখ্যালঘু সমস্যার উদ্ভব হয়। প্রতিটি নতুন দেশে অন্য জাতির বহু সংখ্যক লঘু অধিবাসীর উপস্থিতি ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। ফলে 20 বছরের মাথায় সন্ধিটি ভেঙে পড়ে। ভার্সাই সন্ধির ফলে ইউরোপে শক্তিশূন্যতা দেখা দেয়। এই সন্ধির মাধ্যমে জার্মানিকে কেটে ছেটে দুর্বল করা হয়। অপরদিকে রাশিয়াকে এই সম্মেলনে আহ্বান না করে ভার্সাই সন্ধি কার্যকর করায় রাশিয়া এই সন্ধির বিরোধিতা করে। পরবর্তী দেখা যায় যে রাশিয়া এই চুক্তি ভাঙার ক্ষেত্রে জার্মানিকে সহযোগিতা করে। এটা কিন্তু খুব বড় ধরনের একটা বিপর্যয়, কারণ রাশিয়াকে ওদের এই চুক্তিতে ডাকানো দরকার ছিল, কিন্তু ওরা না ডেকে একটা বড় ধরনের মারাত্মক ভুল করে। পরবর্তী কিন্তু রাশিয়া কিন্তু জার্মানিকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করে, যার ফলশ্রুতি বিশ্বে আরেকটি একটা যুদ্ধের দিকে ধাবিত হয়। তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পরাজিত জার্মানদের প্রতি যে ঘৃণা ও অবিচার প্রদর্শন করা হয়েছিল, তার ফলে জার্মানিতে তীব্র জাতীয়তার পুনরুত্থান ঘটে। এর ফলে সন্ধির শর্তগুলো জানার জন্য জার্মানদের নৈতিকতাভাবে বাধ্যবাধকতা মনে করেনি, ফলে অদূর ভবিষ্যৎ সন্ধির গুরুত্ব ওরা হারিয়ে ফেলে। তাছাড়া এছাড়া আমরা একটা বলতে পারি যে মিত্রসন্ধির উদ্দেশ্য ছিল কি, তাদের সামরিক ও অর্থনৈতিক জার্মানিকে পঙ্গু ফেলা। এর ফলে জার্মানিতে জাতীয় অসন্তোষ সৃষ্টি হয়। এই অসন্তোষ কাজে লাগিয়ে হিটলার একটা তন্ত্রের মতো উত্থান ঘটায়। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। আমি যদি লিখিনি, কিন্তু আমরা বলে দিচ্ছি যে ভার্সাই সন্ধির পশ্চাতে মিত্র উদ্দেশ্য ছিল কি, এই মিত্রসন্ধির মেন উদ্দেশ্য ছিল সামরিক এবং অর্থনৈতিক থেকে জার্মানিকে পঙ্গু করে ফেলা। আর এর ফলে জার্মানিতে জাতীয় অসন্তোষ সৃষ্টি হয়, যে অসন্তোষকে কাজে লাগিয়ে হিটলার জার্মানিতে একতন্ত্রের উত্থান ঘটায় এবং এই একতন্ত্রের পদে কিন্তু সে এককভাবে পুরো পৃথিবীকে সে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং আরেকটা যুদ্ধের কি ডাক শুনতে পাই, যেটাকে পরবর্তী বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটার জন্য অনেকে বলে এটার জন্য কিন্তু অনেক অংশে দায়ী করা হয়। এবার আমরা এটা আমরা পর্যালোচনা জাস্ট এটা কি আমরা এটা জাস্ট পর্যালোচনা বলতে আমরা এটাকে সুফল কুফলগুলি কি ছিল, আর এটা সবকিছু একটা গুরুত্ব থাকে। তাহলে আমরা যেটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভারতের যে আধুনিক ইতিহাস, এটি গুরুত্বপূর্ণ বিদ্রোহী দলিল। এই সন্ধিকে বলা হয় জবরদস্তি এবং পরাধিপতি বিজয়ীর প্রতিশোধমূলক ব্যবস্থার দলিল।
1870 খ্রিস্টাব্দে ভার্সাই প্রাসাদে বিসমার্ক ফ্রান্সের সভাপতি নেপোলিয়নকে বন্দী অবস্থায় জার্মান ঐক্য মেনে নিতে বাধ্য করেছিল। সেই প্রতিশোধ দেওয়ার জন্য জার্মানিকে ভার্সাই প্রাসাদ অত্যন্ত অসৌজন্যমূলকভাবে বন্দী করে সম্মেলন কক্ষে আনা হয়। তাই দেখো এখানে ওরা কিন্তু 1800 সালে কত বছর আগে একটা ঘটনা ঘটেছে, সেটার ঘটনা রেসটা কিন্তু ওদের মনে ছিল। কাদের মনে ছিল? যা ফ্রান্সের। সেই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু জার্মানি তার ভার্সাই প্রাসাদে অত্যন্ত অসৌজন্যমূলকভাবে বন্দী করে সম্মেলন কক্ষে আনা হয় এবং পড়ার কোনো সুযোগ না দিয়ে সত্যসমূহ মেনে নিতে বাধ্য করে। ভার্সাই চুক্তি অনেক ধারা ছিল। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, আমি তোমাদের বলছিলাম উইলসনের যুদ্ধের উপর ভিত্তি করে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছিল। জার্মান উইলসনের যুদ্ধের ভিত্তি করে কিন্তু যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেয়, কিন্তু সব জায়গায় কিন্তু ওনার এগুলি মানা হয়নি। প্রেসিডেন্ট এই ভার্সাই অনেক ধারা ছিল। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের যৌথভাবে পরিপন্থী। যদিও জার্মানি উড্রো উইলসনের যৌথভাবে প্রতিশ্রুতির ভিত্তিতে আত্মসমর্পণ করেছিল, কিন্তু ভার্সাই যৌথভাবার মূলনীতি, যৌথভাবার যে মূলনীতি ছিল মানবতা, ন্যায়, সততা ও গণতন্ত্র, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেটা কিন্তু জার্মানি আত্মনিয়ন্ত্রণের অধিকার জার্মানির ক্ষেত্রে মোটেও দেখানো হয়নি। জার্মানির মতে এটা ছিল জার্মানির প্রতি প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। এই সন্ধির উদ্দেশ্য ছিল বিজয়ী দেশগুলো তাদের শক্তি বৃদ্ধি করা, বিজয়ী স্বার্থ উদ্ধার ও ভাগ বটোয়ারা জড়িয়ে পড়া, জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে প্রবল করা, যাতে ভবিষ্যৎ জার্মানি মাহাতুলে না দাঁড়াতে পারে। সকল রাষ্ট্রের ক্ষেত্রে জাতীয়তার নীতি অনুসরণ করা হলেও জার্মানির ক্ষেত্রে ভঙ্গ করা হয়। যুদ্ধের জন্য একভাবে জার্মানিকে দায়ী করে যুদ্ধের সকল ক্ষয়ক্ষতি জার্মানির উপর চাপানো হয়েছিল। যেমন আমরা দেখেছি 132 বিলিয়ন স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ চাওয়া, যেটা জার্মানির পক্ষে চরম অসম্ভব ছিল। কারণ যুদ্ধ একটা যখন যুদ্ধ করত, যুদ্ধে এটা বিশ্বযুদ্ধ, এখানে অনেকগুলো দেশ জড়িয়ে পড়েছিল। অনেকগুলো দেশের জয়ী এবং পরাজয় দুইয়ের কিন্তু সমান ক্ষতি হয়, কিন্তু এখানে একটাভাবে জার্মানকে দায়ী করে জার্মানির উপর সমস্ত ক্ষতিপূরণগুলো চাপানো হয়েছিল। তাহলে এখানে দেখো যুদ্ধের জন্য একভাবে জার্মানিকে দায়ী করে যুদ্ধের সকল ক্ষতি জার্মানির উপর চাপানো। জার্মানি তাদের বৃহৎ দেশকে ভাষা সন্ধির দ্বারা উপনিবেশিক অধিকার থেকে বঞ্চিত করা। আমরা দেখছি যে ওদের উপনিবেশকে, আমি তোমাদেরকে যে প্রথমে যে আমি সত্যটা বলেছিলাম ভৌগোলিক শর্ত বা রাষ্ট্রীয় পুনর্গঠন, সেখানে কিন্তু রাষ্ট্রের সমস্ত উপনিবেশগুলো আগে থেকে জার্মানি থেকে কেড়ে নেওয়া হয়। তাহলে সমস্ত উপনিবেশ অধিকার থেকে জার্মানকে বঞ্চিত করে। এমনকি জার্মানির অধিবাসীদেরকে নিজেদেরকে প্রতিবন্ধী বিচ্ছিন্ন করে প্রতিবেশী রাষ্ট্রের অধীনে আনা হয়। এই কারণে জার্মান দেশপ্রেমিকরা বলেন যে এই সন্ধি ছিল একটি রক্তাক্ত সন্ধি। তাই 1970 সালে জার্মানি কর্তৃক ভার্সন্ধি সামরিক শর্তে লঙ্ঘন খুবই স্বাভাবিক ছিল। জার্মান প্রতি মাত্রাতিরিক্ত শাস্তি চাপিয়ে দেওয়ার কারণে পরবর্তী জার্মানদের মনে প্রতিশ্রুতি জাগৃত করে এবং হিটলার উদাহরণকে ত্বরান্বিত করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়। তাহলে আমরা এখানে কি পেলাম? তাহলে এখানে দেখো, এখানে যা হলো জার্মানি, আমাদের এটা হচ্ছে আজকের ভার্সাই চুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দিব। তোমরা আশা করি খুব মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়বে। এটা 3য় অধ্যায়ে এই চ্যাপ্টারটা আছে। আমরা প্রথমে কিন্তু আমাদের ভার্সাই চুক্তি এবং বাড়ির কাজটা তোমরা একটু দেখবে এবং বুঝে, সামনে তোমাদের পরীক্ষা, অতএব তোমরা পড়াশোনা একটু মনোযোগী হবে এবং ঘরের বাইরে না বের হয়ে নিরাপদে থেকেই তোমরা কাজগুলো করার চেষ্টা করবে। প্রশ্ন হচ্ছে ভার্সাই সন্ধি কি? ভার্সাই সন্ধির ধারাগুলো বর্ণনা করো। এই সন্ধির মধ্যে কি বিশ্বযুদ্ধ নিহিত ছিল? ব্যাখ্যা করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি নেক্সট ক্লাস তোমাদেরকে এইটার আরেকটু ব্যাখ্যা পড়াবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি।